প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। পরিণতি ও সুশাসনের আজকের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আগের ক্লাস তোমরা সবাই ভালোভাবে ফলো করেছো এবং তোমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছো এগুলো ফাইন্ড আউট করতে পেরেছো। সেগুলো আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবে, আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। পরিণতি ও সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায়কে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগ আগের দিন আলোচনা করা হয়েছিল, আজকে পার্ট 2 বা দ্বিতীয় ভাগ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় ভাগে আমরা যেটা শিখব সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে বিভিন্ন সামাজিক বিজ্ঞানসমূহ যেগুলো আছে সেগুলোর সম্পর্ক, সেগুলো কিভাবে পৌরনীতি ও সুশাসনের সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত। সর্বপ্রথমে আসি আমরা পৌরনীতি ও সুশাসন এটা কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত। আমরা জানি যে পুর সম্পর্কিত আলোচনা, সেটাকেই কি বলা হচ্ছে? পৌরনীতি বলা হচ্ছে। পুর এটা হচ্ছে রাষ্ট্রের একটা অংশ, মানে নগরটা হচ্ছে একটা রাষ্ট্রের একটা অংশ বা ভাগ। তখন আমি যখন এই পৌর রাষ্ট্র বা নগর সম্পর্কে যখন আলোচনা করছি, সেটা কিন্তু আমার কাছে রাষ্ট্র সম্পর্কেও আলোচনা করা হয়ে যাচ্ছে। পরিবার থেকে বের হয়ে আমরা যখন সমাজে আসছি, সমাজ থেকে বের হয়ে আমি কোথায় যাচ্ছি? নগরে যাচ্ছি। নগর থেকে বের হয়ে কিন্তু আমি রাষ্ট্রে যাচ্ছি। তার মানে নগরটা হচ্ছে আমার কাছে একটা একক। আমি নগর সম্পর্কে আলোচনা করলে, নগরের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলে, এটার উন্নয়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলে কিন্তু আমার কাছে এটা রাষ্ট্র সম্পর্কে আলোচনা হয়ে যাচ্ছে। কিভাবে রাষ্ট্র সম্পর্কে আলোচনা হচ্ছে? এর প্রত্যেকটা নগরের সমষ্টি মিলেই কিন্তু একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এবং এই রাষ্ট্র যখন রাষ্ট্রের বিষয়ে, যখন সরকারি বিষয়ে বা সেই রাষ্ট্রের কার্যাবলী বিষয়ে যখন আলোচনা করছি, সেই রাষ্ট্রের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পর্কে যখন আলোচনা করছি, তখন আমার কাছে আমার নাগরিক বিষয় সম্পর্কিত আলোচনা হয়ে যাচ্ছে। পৌরনীতি ও সুশাসনের সাথে সুতরাং রাষ্ট্রবিজ্ঞানের যে সম্পর্ক সেটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা পৌরনীতি নিয়ে আলোচনা করলে সেটাই আমাদের কাছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক আলোচনা হবে। রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক আছে। ইতিহাস হচ্ছে সমাজবিজ্ঞান বিকাশে বা সমাজবিজ্ঞানের একটা বিষয় বা একটা আলোচ্য বিষয়, সর্বপ্রথম আলোচ্য বিষয়। আমরা ইতিহাসের মাধ্যমেই জানতে পারি যে আগের সময় থেকে শুরু করে বর্তমান সময়ে উত্তরণে আমাদের কোন রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আমরা পরিচালিত হয়েছি। আমরা ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারি যে এই বাংলাদেশের সৃষ্টি কিভাবে হয়েছে। আজকে এটা বাংলাদেশ, আজকে থেকে 50 বছর আগে এটা কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল। এরও 50 বছর আগে এটা কি ছিল? ভারতীয় উপমহাদেশ ছিল। এর আগে কি ছিল? মোগল সাম্রাজ্য ছিল। এভাবে বিভিন্ন রাজা-বাদশারা কিন্তু আমাদের এই রাষ্ট্রটাকে বিভিন্ন সময়ে এসে বা এই অঞ্চলটাকে বিভিন্ন সময়ে এসে শাসন করে গেছে। এগুলো সবই আমরা ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারি এবং এই বিভিন্ন শাসন ব্যবস্থা থেকে বর্তমান সময়ের মধ্যে যে আমরা রাষ্ট্র ব্যবস্থাটাকে সৃষ্টি করেছি, কোন ব্যবস্থাটা ভালো বা কোন ব্যবস্থাটার মাধ্যমে আমরা নাগরিক সুবিধাগুলো বা আমাদের বিভিন্ন যে অধিকারগুলো আছে এগুলো ভালোভাবে আমরা গ্রহণ করতে পারছি বা অর্জন করতে পারছি, বা আগের সময়কার রাষ্ট্র ব্যবস্থাটা কী ধরনের ছিল, সেখানে যে জনগণ ছিল সেই জনগণের সুযোগ সুবিধাগুলো কেমন ছিল, নগর ব্যবস্থাগুলো কী ধরনের ছিল, নাগরিক জীবন কেমন ছিল, তাদের যে সমাজ ব্যবস্থা এগুলো কীভাবে ছিল, এগুলো সবই আমরা ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারছি। সুতরাং আগের সময়কার রাষ্ট্র বা নগর আর বর্তমান সময়কার নগর সম্পর্কিত যে ব্যবধানটা, এটা আমরা ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারবো। সুতরাং ইতিহাসের সাথে যে পৌরনীতির সম্পর্ক, এটা হচ্ছে একটা জড়িত বা হচ্ছে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইতিহাস এবং পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান। এরপর আসছে হচ্ছে সমাজবিজ্ঞান। আমরা জানি রাষ্ট্রের এককটা কি? সমাজ। একটা সমাজ উন্নত হতে পারলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা কী হবে? উন্নত হবে। যখন আমি আমার রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী দেখছি, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে আজকে থেকে 10 বছর আগে আমরা শুনতাম যে, বা 15 বছর আগে আমরা শুনতাম যে বাংলাদেশে অনাহারে এতজন মানুষ মারা গেছে, শীতে কতজন মানুষ মারা গেছে, বা দারিদ্রতায় কতজন মানুষ মারা গেছে, না খেতে পেয়ে মারা গেছে, বন্যাতে মারা যাচ্ছে। সমাজের মধ্যে আগে যে ধরনের রোগগুলো ছিল, যেমন কলেরা ছিল, পোলিও ছিল, প্লেগ ছিল, বিভিন্ন ধরনের রোগবালাই ছিল। এই রোগবালাইগুলো আগের সময়ে ছিল, এখনকার সময়ে আছে কিনা, বা সমাজ যখন আমরা কি করছি, বিকশিত করছি, সেই সমাজের মধ্যে বর্তমান অবস্থাটা কী ধরনের। আমরা সমাজকে যখন আরেকটু ভাগ করব, তখন
আমি দেখব কোনটা? আমি আমার পরিবারের কাছে যাচ্ছি, সমাজকে একটু সংকুচিত করে। সেই পরিবারের কাছে যখন যাচ্ছি, পরিবারের মধ্যে এক একজন সদস্য কিন্তু এক এক ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। যেমন আমি সমাজে একটা পরিবার দেখা যায়, একটা সমাজের মধ্যে অনেকগুলো পরিবার থাকে, সেই পরিবারের মধ্যে কোনো একটা পরিবার যদি উন্নত না হয়, সে কি করতে পারে? আশেপাশের পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যেমন বর্তমান সময়ে করোনা মহামারী চলছে, সেই করোনা মহামারীর সময়ে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলছি। এখন এই স্বাস্থ্যবিধি মেনে চলার সময়ে দেখা যাচ্ছে আমাদের পরিবারের মধ্যে কোনো একজন সদস্য সে কি হাইজিন সম্পর্কে সচেতন না। আমি বাইরে থেকে এসে হাত মুখ ধুচ্ছি, গোসল করছি, বা বাইরে যখন যাচ্ছি মাস্ক পরে বের হচ্ছি, স্যানিটাইজার ব্যবহার করছি। আমার পরিবারের একজন সদস্য আছে, সে কি করছে না, সেই ধরনের কোনো ধরনের হাইজিন মেনটেন করছে না, বাইরে থেকে এসে হাত ধুচ্ছে না, হাত না ধুয়ে গ্লাসে পানি খেয়ে ফেলছে। সেই গ্লাসটা পরে যখন আমি ধরবো, তখন সেই জীবাণু কি করবে? আমার কাছেও চলে আসবে। তার মানে আমি যতই সচেতন হই, আমার পরিবারের মধ্যে একজন মানুষ যখন অসচেতন থেকে যাবে, তখনও কিন্তু আমি এই করোনা থেকে বাঁচতে পারছি না। ঠিক তেমনি সমাজ বিজ্ঞানটাও হচ্ছে এই ধরনের। রাষ্ট্রের মধ্যে যতগুলো সমাজ আছে বা যতগুলো নগর আছে, যদি আমার কোনো নগর ব্যবস্থা অনুন্নত হয় বা কোনো সমাজ ব্যবস্থা যদি অনুন্নত হয়, একটা সমাজকে অনুন্নত রেখে আমি আমার রাষ্ট্রটাকে কি করতে পারবো না? উন্নত করতে পারবো না। সেই সময়ে আমার কাছে হয়তো বা 99টা সমাজ কি হচ্ছে 100% উন্নত হয়ে যাচ্ছে। তারা সামাজিকভাবে, তারা শিক্ষার দিক থেকে, তারা সংস্কৃতির দিক থেকে, খেলাধুলার দিক থেকে, সব দিক থেকেই তারা উন্নত। কিন্তু একটা সমাজ আছে, সে তাকে কোনোভাবে উন্নত করা যাচ্ছে না। তার মানে ওই একটা সমাজের জন্য আমি কি করছি? আমি অন্যান্য রাষ্ট্র ব্যবস্থা থেকে পিছিয়ে যাচ্ছি। ওই একটা সমাজের দায়িত্ব কিন্তু আমাকে নিতে হচ্ছে। তার মানে সমাজ বিজ্ঞান হচ্ছে তোমার রাষ্ট্রের জন্য সবচেয়ে কি কাছের একটা অংশ, যে আমি যতক্ষণ পর্যন্ত পুরো সমাজ ব্যবস্থাটাকে উন্নত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার রাষ্ট্র ব্যবস্থাটাকেও পরিপূর্ণভাবে উন্নত করতে পারছি না। এরপর আসছে হচ্ছে অর্থনীতি। আমরা জানি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অর্থ ছাড়া কিন্তু কোনো রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। আমি জামা কিনবো, আমার অর্থের দরকার। আমি খাবার খাবো, আমার অর্থের দরকার। আমি স্কুলে যাব, আমার অর্থের দরকার। আমি বই খাতা কিনবো, আমার অর্থের দরকার। আবার আমি ডাক্তারের কাছে যাব, সেখানেও আমার কি দরকার? অর্থের দরকার। এখন এই অর্থটা আমরা দেখি সমাজের মধ্যে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ বা জনগণ যারা আছে, এটাকে 3 স্তরে ভাগ করা হয়েছে: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এই উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এদেরকে কোন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে? তাদেরকে ভাগ করা হয়েছে অর্থের দিক থেকে। অর্থ মানে কি? বিত্ত। তার মানে আমার কাছে যত বেশি পরিমাণে বিত্ত আছে, অর্থ আছে, আমি সমাজের তত উপরের স্তরে বসবাস করছি। যখন আমার কাছে দারিদ্র সীমার নিচে লোক আছে, বাংলাদেশের বর্তমানে 28% মানুষ, মানে বাংলাদেশের টোটাল জনগণের মধ্যে 28% মানুষ আছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, আর অতি দারিদ্র সীমার নিচে বসবাস করে 17% মানুষ। যতক্ষণ পর্যন্ত আমি এই মানুষগুলোর কি করতে পারবো না, দারিদ্র বিমোচন করতে পারবো না, বা তাদেরকে সুষম একটা সম্পদের বন্টন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রাষ্ট্রের উন্নতি আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং রাষ্ট্র বিজ্ঞান এবং অর্থনীতি বা পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি দুটোই কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। এরপর আছে নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? নীতি আমরা বলি যে তার নীতি নেই। হ্যাঁ, তার কোন ধরনের নীতি নেই? সমাজের মধ্যে বিদ্যমান কিছু অ্যাবনর্মালিটিস আছে, যেগুলোকে আমরা অ্যাবনর্মালিটিস বলছি। মানে অসামঞ্জস্যপূর্ণ উপাদান আছে, যারা কি করে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে। আমরা যখন একজন ঘুষ খাই, ঠিক আছে, বা দুর্নীতি করে, তার মানে আমরা কি বলছি? ঘুষ খাওয়াকে আমরা দুর্নীতি বলছি। দুর্নীতিটা কি ধরনের? আমার ঘুষ খাওয়াকেও কিন্তু একটা নীতি বলছে। এটা কোন ধরনের নীতি? খারাপ নীতি। মানে সে যে ঘুষ খাচ্ছে এটা হচ্ছে তার নীতি। যে চুরি করছে এটা হচ্ছে তার নীতি। মানে চোরের একটা নীতি আছে, বলে না চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তার মানে চোরেরও একটা নীতি আছে। চুরিটা হচ্ছে তার নিজের নীতি, নিজস্ব নীতি। আমি কি করছি? ঘুষ খাচ্ছি, এটা হচ্ছে আমার নিজস্ব নীতি। বা আমি কি ডাকাতি করছি, বিভিন্ন ধরনের অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার। বা আমি ভিক্ষা করছি,
আমার কাছে টাকা আছে, আমি পরিশ্রম করতে পারবো, আমার সামর্থ্য আছে, তারপরেও আমি কাজ না করে কি করছি, ভিক্ষা করছি। তার মানে আমি একটা শর্টকাট ওয়ে বের করছি কিসের জন্য, টাকা আয় করার জন্য। এই যে এগুলো সকলের কি আছে, নিজেদের নির্দিষ্ট একটা নীতি আছে। যেই নীতিগুলো সমাজের কাছে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য সেগুলোকেই বলা হয় নীতিশাস্ত্র। আর যেগুলো হচ্ছে গ্রহণযোগ্য নয় এগুলোকে বলা হয় কি, দুর্নীতি। এখন যখন দুর্নীতি করছে, চুরি করছে, ডাকাতি করছে বা ঘুষ খাচ্ছে, যার টাকা আছে সেই কিন্তু ঘুষ খাচ্ছে। এখন তার তো টাকা আছে, তার তো খাওয়া দাওয়ার সমস্যা নেই, বা হচ্ছে তার অন্য কোনো ধরনের তার কাপড় চোপড়ের সমস্যা নেই, তারপরেও সে কেন হচ্ছে এই দুর্নীতিটা করছে। সেই যখন দুর্নীতিটা করছে তার ওই দুর্নীতির কারণটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। বের করে সেই সমস্যাটার সমাধান আমাদেরকে খুঁজে বের করা, এগুলোই হচ্ছে নীতিশাস্ত্রের আলোচ্য বিষয়। তার মানে পৌরনীতির মধ্যে এই নীতিশাস্ত্রটাও কিন্তু একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা উপাদান। এরপর আসছে ভূগোল। হ্যাঁ, ভূগোলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে একটা রাষ্ট্রের যে উপাদানগুলো আছে, আমরা জানি 4টা উপাদান। 4টা উপাদানের মধ্যে সর্বপ্রথমে কোনটা আসে, জনসংখ্যা আসে, তারপর কি আসছে, ভূখণ্ড আসছে। অনেকেই বলে থাকে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব, কিন্তু সার্বভৌমত্ব না বলে আমি বলি একটা অঞ্চলের যখন সার্বভৌমত্ব আছে কিন্তু জনসংখ্যা নেই, সেই অঞ্চলের কি কোনো ধরনের গুরুত্ব থাকবে বা প্রয়োজনীয়তা থাকবে? থাকবে না। কিন্তু আমার কাছে জনগণ আছে, সেই জনগণ থাকার জন্য আমার কাছে কি আছে, একটা জায়গা আছে। যেমন মহসিন কলেজ একটা কলেজ, এখানের মধ্যে একটা এরিয়া আছে, এরিয়ার অনেক বাউন্ডারি আছে, অনেক বিশাল একটা বাউন্ডারি আছে। তো সেই বাউন্ডারির ভেতর কিন্তু বাইরে থেকে কেউ ঢুকতে পারে না, এটার একটা বৈধতা আছে। এই মহসিন কলেজে এতটুকু এরিয়া, এটা মহসিন কলেজে, এখানের মধ্যে অন্য কেউ এসে কি করতে পারবে না, কর্তৃত্ব করতে পারবে না। এটা হচ্ছে কি, সার্বভৌমত্ব। আমার এই মহসিন কলেজ আছে, আমার মহসিন কলেজে টিচাররা আছে, বা হচ্ছে মহসিন কলেজ একটা জায়গা আছে, কিন্তু এখানে কি নেই, স্টুডেন্ট নেই। তাহলে কি এই কলেজের আর কোনো ধরনের গুরুত্ব থাকবে? যার জন্য এই কলেজটা, সেই যদি না থাকে তাহলে তো এটার আর কোনো ধরনের প্রয়োজনীয়তাই থাকবে না। সুতরাং রাষ্ট্রের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে কি, জনগণ। জনগণ থাকার জন্য কি লাগবে, একটা জায়গা লাগবে, যেটাকে আমরা ভূখণ্ড বলছি। সেই ভূখণ্ডটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সেই ভূখণ্ডে বসবাসকারী যে মানুষগুলো থাকবে তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের কাছে কি লাগবে, একটা নেতা লাগবে, লিডার লাগবে, যে আমি তার কথা শুনবো। আমি না শুধুমাত্র, আমরা যারা আছি আমরা সকলেই তার কথা শুনবো। সে হচ্ছে একজন লিডার, যাকে আমরা কি বলছি, সরকার বলছি। সেই সরকার স্বাধীনভাবে একটা অঞ্চলকে বা ওই ভূখণ্ডটাকে পরিচালনা করার জন্য তার কি লাগবে, বৈধতা লাগবে, স্বীকৃতি লাগবে। এটাই হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বটা ভূগোলটাই হচ্ছে, ভূগোলের সাথে সার্বভৌমত্বের সম্পর্কটা আছে। কিভাবে সেটা বলি, ভূগোল, আমরা ভূগোল মানে কি, পৃথিবীকে বুঝাই। পৃথিবীর মধ্যে যে ভূমিগুলোতে মানুষজন বসবাস করে সেগুলোকে আমরা এক একটা হচ্ছে রাষ্ট্র বলে থাকি। সেই রাষ্ট্রগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে হচ্ছে সংজ্ঞায়িত করে থাকি। যেমন 7টা কন্টিনেন্টের মাধ্যমে হচ্ছে আমরা ভূগোলটাকে ভাগ করেছি। সেই ভূগোলের মধ্যে যারা সমুদ্র তীরবর্তী রাষ্ট্র তাদের এক ধরনের গুরুত্ব আছে রাজনীতিতে, ভূ রাজনীতিতে। আবার হচ্ছে যারা নদী তীরবর্তী রাষ্ট্র তাদের এক ধরনের একটা গুরুত্ব আছে। যারা হচ্ছে কোনো নদী বা সমুদ্র তীর নেই কিন্তু তারা কোথায়, ভূখণ্ডের মধ্যে, মূল ভূখণ্ডের মধ্যে বসবাস করছে, তাদের সাথে অন্যান্য রাষ্ট্রের কি আছে, সীমানা আছে, তাদের গুরুত্ব এক ধরনের। যেমন আমরা হচ্ছে বাংলাদেশের অবস্থাটা দেখি, বাংলাদেশ হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী একটা দেশ। এখন এই তীরের মধ্যে বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত আছে, আর একদিকে কি আছে, বঙ্গোপসাগর আছে। এখন এমন হতে পারে যে যখন আমাদের ভারতের সাথে কোনো ধরনের সমস্যা হবে তখন হয়তো আমরা গিয়ে বঙ্গোপসাগরে ডুবে যাব, বা আমাদেরকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেবে, এই ধরনের একটা অবস্থা। কিন্তু না, এমনটা কখনোই হবে না, কারণ বাংলাদেশে একটা হিল ট্রাপস আছে, পার্বত্য চট্টগ্রাম আমরা যেটাকে বলে থাকি। সেই পার্বত্য চট্টগ্রামের একটা গুরুত্ব আছে, অনেক দিকেই গুরুত্ব আছে। সেই পার্বত্য চট্টগ্রামের উপর আধিপত্য স্থাপন করে কিন্তু দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে এগুলোর উপর নজরদারি করা যায়। এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের হিল ট্রাপসের এক ধরনের একটা গুরুত্ব আছে। আবার আমাদের বন্দর যেটা পোর্ট, চট্টগ্রাম পোর্ট,
বা অন্যান্য পোর্টগুলো আছে, এগুলোর কিন্তু এক ধরনের একটা গুরুত্ব আছে। ভারত আমাদের পোর্ট ব্যবহার করছে, কেন ব্যবহার করছে? তাদের পণ্য স্বল্প সময়ের মাধ্যমে আমাদের দেশের ভিতর দিয়ে তাদের যে 7 সিস্টার্স আছে সেই অঙ্গরাজ্যের মধ্যে তাদের পণ্য সরবরাহের জন্য, স্বল্প সময় সরবরাহের জন্য তারা আমাদের এই পোর্টটা ব্যবহার করবে বা করছে। সুতরাং এই কারণেও কিন্তু বাংলাদেশের একটা গুরুত্ব রয়ে গেছে। আবার অন্যান্য রাষ্ট্রের কাছেও, আমাদের চীনের কাছেও আমাদের বাংলাদেশের একটা ভৌগোলিক একটা গুরুত্ব আছে, অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের একটা ভৌগোলিক গুরুত্ব আছে, বিভিন্ন দেশের কাছে আছে। এই কারণে ভূগোলটা একটা রাষ্ট্র কিভাবে কোন কোন দেশের সাথে কোন ধরনের সম্পর্ক স্থাপন করবে সেটার জন্য কিন্তু ভূগোল এবং রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞান একে অপরের সাথে সম্পর্কিত আছে। এবার আসলে জনসংখ্যা ও উন্নয়ন চর্চা। আমরা যখন জনসংখ্যা উন্নয়ন চর্চার কথা বলছি, একটু আগেই আমরা আলোচনা করেছি যে পরিবারের মধ্যে যতক্ষণ পর্যন্ত সকল সদস্য হাইজিন সম্পর্কে সচেতন হবে না, ততক্ষণ পর্যন্ত সেই পরিবার কি হতে পারবে না, করোনা মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তার মধ্যে কিন্তু এক ধরনের একটা সম্ভাবনা থাকে যে সে করোনা আক্রান্ত হবে। তো জনসংখ্যা ও উন্নয়ন চর্চাটাও এই ধরনের, যতক্ষণ পর্যন্ত সকল জনগণের উন্নয়ন করা সম্ভব হবে না বা সকল জনগণ নিজেদের উন্নয়ন সম্পর্কে সচেতন হবে না, ততক্ষণ পর্যন্ত সেই রাষ্ট্রটা কোনোভাবেই উন্নতি শিখরে পৌঁছাতে পারবে না। মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ, এটা সমাজবিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকার এবং জেন্ডার স্টাডিজ দুটোকে একসাথে সম্পৃক্ত করা হয়েছে, কারণ আমরা যখন মানবাধিকারের কথা বলি, সবচেয়ে বেশি পরিমাণে মানবাধিকার যে লঙ্ঘনগুলো দেখা যায়, এগুলো দেখা যায় নারী এবং শিশুর সাথে। বর্তমান সময়ের মধ্যে আমরা পত্রিকা খুললেই কিন্তু দেখতে পাই যে গৃহবধূকে কি করেছে, মেরে ফেলেছে শ্বশুরবাড়ির মানুষজন, বা শিশু ধর্ষণের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকে। এই কারণে মানবাধিকারটা কিন্তু সবসময় দেখা যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নারীর সাথেই সম্পৃক্ত থাকে। কিছু কিছু পুরুষের সাথেও এই ভায়োলেশনটা হয়ে থাকে, অবশ্যই এটা ডিনাই করা যাবে না, কিন্তু যেটা এক্সেপশন হয় সেটা কখনো আলোচনায় আসে না। যার কারণে মানবাধিকার বলতে কিন্তু মূলত এই শিশু এবং নারী বিষয়ক আলোচনাগুলোই চলে আসে। আবার মানবাধিকার যে সংস্থাগুলো আছে তারা বিভিন্ন ধরনের শরণার্থী যারা থাকে তাদের বিষয়ে আলোচনা করে থাকে। এখন শরণার্থী বিষয়ক যেসব আলোচনাগুলো আছে, যেমন বাংলাদেশে আমরা দেখছি যে বাংলাদেশের মধ্যে শরণার্থী আছে, তারা কারা? তারা রোহিঙ্গা শরণার্থী। কতটুকু পরিমাণে আছে? বাংলাদেশ মানবাধিকার সনদে স্বাক্ষর করেছে, সুতরাং এই মানবাধিকার সনদে স্বাক্ষরকারী সকল রাষ্ট্র মানবাধিকার বিষয়ক যে চুক্তিগুলো আছে বা যে নীতিমালাগুলো আছে এগুলো মানতে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধ্য থাকে। যদি নিজেদের রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক কোনো কিছু থাকে সেই সময়ে তারা সেগুলো মানতে বাধ্য থাকে না বা মানতে চায় না। সুতরাং মানবাধিকারের মধ্যে যখন আমার রাষ্ট্রের কোনো ধরনের ঝুঁকি থাকে না, সেই সময় আমি ওই শরণার্থী বিষয়ক আলোচনাগুলো আমি আমার মধ্যে নিয়ে আসি বা শরণার্থীদেরকে আমি গ্রহণ করছি। কিন্তু যখনই দেখা যাচ্ছে, যেমন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে কিন্তু 1 কোটিরও বেশি মানুষ শরণার্থী হিসেবে কোথায় ছিল? ভারতে ছিল। তো এখন আমাদেরও দেখা যাচ্ছে বর্তমানে মিয়ানমারের সাথে যখন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, তাদের রোহিঙ্গাদেরকে নিয়ে সমস্যা হচ্ছে, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে বা তাদের জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশনরাও আসছে বিদেশ থেকে, যারা বাংলাদেশকে এই রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের জন্য বা পুনর্বাসনের জন্য বা তাদের বসবাসের জন্য সহযোগিতা করছে। এই যে মানবাধিকার জেন্ডার স্টাডি, যেই জেন্ডার আমরা যখন দেখছি যে মানবাধিকার বিষয়ক আলোচনাগুলো তো করেই থাকে, আর যখন জেন্ডার স্টাডিজের কথা বলছি, জেন্ডার স্টাডিজের মধ্যে এই যে একটা শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর যদি পরিপূর্ণ বিকাশ আমরা করতে না পারি, তাহলে রাষ্ট্রের বিকাশ কিন্তু সম্ভব হবে না। এই জন্য নেপোলিয়ন যেটা বলেছিলেন যে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। এই কারণে কিন্তু জেন্ডার এবং শিশু বিকাশ বা নারী এবং শিশু এই দুটো বিষয়কে কিন্তু একসাথে সম্পৃক্ত করা হয়েছে। জেন্ডার স্টাডিজের মধ্যে মূলত নারী এবং শিশু বিষয়ক আলোচনাগুলোই করা হবে। নারী একটা সমাজের অর্ধাংশ, সেই অর্ধাংশকে রেখে একটা সমাজ কখনোই বা একটা রাষ্ট্র কখনোই উন্নতি করা সম্ভব হয় না। আর পরিপূর্ণ বিকাশ যদি শিশুর না হয়, তাহলে সেই শিশুর মাধ্যমেও কিন্তু ভবিষ্যৎ, আগামী স্বপ্ন দেখা সম্ভব, আগামী ভবিষ্যৎটা বা আগামীটা সুন্দর একটা আগামী স্বপ্ন দেখা কিন্তু সম্ভব হয় না। এই জন্য পৌরনীতি ও সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজ এই দুটো সম্পর্ক, একটা ওতপ্রোত সম্পর্কের কথা বলা হয়েছে। এরপরে আসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান সময়ের সবচেয়ে হট টপিক বাংলাদেশের মধ্যে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
বা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক জ্ঞান উন্নয়নের জন্য কী হতে হবে, আমাদেরকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে উন্নত হতে হবে। এ কারণে যেহেতু বর্তমান সময় বিশ্বায়নের সময়, আমি ঘরে বসে বিশ্বের যে কোনো কর্নারের ইনফরমেশনগুলা বা সংবাদ আমি আমার হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি। গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্পের কী হলো, করোনা পজিটিভ আসলো সকালে, তাকে বিকালে কি করা হলো, হাসপাতালে ভর্তি করা হলো। কোথায় ঘটনা ঘটে গেল, আমেরিকাতে, আর আমি কোথায় জেনে ফেললাম, বাংলাদেশে বসে জেনে ফেললাম। এই যে এগুলো সবই কি বিশ্বায়নের একটা উপকার, তাই না? বিশ্বায়নের মাধ্যমেই তো আমি এটা জানতে পারছি, তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমেই কিন্তু আমি এটা জানতে পারছি। এই জন্য যে রাষ্ট্র যত বেশি পরিমাণে তথ্য প্রযুক্তিগতভাবে উন্নত হবে, সেই রাষ্ট্রের উন্নত হওয়ার সম্ভাবনা তত দ্রুত বিকাশ লাভ করবে। পরন্তীয় সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমরা বিভিন্ন সামাজিক বিজ্ঞান বা প্রপঞ্চসমূহ সম্পর্কে কিভাবে হচ্ছে একটা আরেকটার সাথে সম্পৃক্ত, সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। ধীরে ধীরে আমরা এগুলো সম্পর্কে আরও বিশদভাবে আলোচনা করতে পারবো। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা ফলো করবে, সমস্যাগুলো ফাইন্ড আউট করবে এবং কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো যথাযথভাবে সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।